প্রথমে আওয়াজটা শুনুন, এত ক্রিস্পি ভাবা যায়, তাও আবার তৈরি করেছি শুধুমাত্র আলু দিয়ে। ইফতারে হাতে 10 মিনিট সময় থাকলে ঝটপট আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারে প্রতিদিন একই ধরনের ভাজাভুজি না খেয়ে এরকম সহজ আর মজাদার কিছু পেলে কিন্তু মন্দ হয় না। তাও আবার তৈরি করতে লাগবে মাত্র 3 থেকে 4টি উপকরণ। বিশ্বাস করুন, আপনারা যদি ইফতারে একবার এই রেসিপিটি বানান, জাস্ট কাড়াকাড়ি লেগে যাবে। চলুন কথা না বাড়িয়ে সহজেই রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে 4 থেকে 5টি মিডিয়াম সাইজের কাঁচা আলু ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিতে হবে, কারণ আলু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুগুলো কিন্তু স্টিকি হয়ে যায়, তাই চেষ্টা করতে হবে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে। আর আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো বা গোটা অংশ না থাকে, এদিকটা মেক শিওর হতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি। অনেকে আবার ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না, তারা চাইলে বাদ দিতে পারেন। আর যারা পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণেই বাড়িয়ে দিবেন। এই স্ন্যাক্সটিতে ধনেপাতার ফ্লেভারটা খুবই বেশি মজা লাগে। এবারে আমি এখানে একটি মজারেলা চিজ অর্ধেক পরিমাণে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চিজটা এখানে টোটালি স্কিপ করতে পারেন, তবে চিজটা দিলে স্ন্যাক্সটা খেতেও বেশি মজা হয় আর স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হয়। তবে চিজ ছাড়া যে স্ন্যাক্সটি তৈরি করা যাবে না এমন ব্যাপার না, আপনারা চিজ ছাড়াও এটা তৈরি করে নিতে পারবেন। এবার এই গ্রেট করা চিজটা আমি ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে চিজ এবং ধনেপাতা কুচিটা আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি হাতের সাহায্যেও করে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নেন, সেই ক্ষেত্রে চিজের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আলুর সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কিন্তু অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। এখানে চালের গুঁড়া বা ময়দা এগুলো দিয়ে কিন্তু কাজ হবে না। এবার আমি হাতের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর খেয়াল করেছেন হয়তো, আমি কিন্তু এখানে চা চামচের থেকে বড় চামচ দিয়ে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণ কম হয়ে গেলে সেই ক্ষেত্রে এই নাস্তাগুলো তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা এখানে বুঝে পরিমাণ মতো দিতে হবে। আবার নির্দিষ্ট পরিমাণের থেকে অতিরিক্ত বেশিও ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু স্ন্যাক্সটা ভালো হবে না। বোর্ডের উপর সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি ডোটিকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। একটিকে এক সাইডে রেখে দিচ্ছি এবং বাকি ডোটা থেকে আমি একটি রুটির মতো বেলে নিব। তার জন্য ফার্স্টে আলুর এই ডোটাকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এটাকে বেলে একটি মোটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না, হাতের সাহায্যে আলতো করে বেলে নিলে এটা বেলে যাবে। এখানে অধিক চাপ প্রয়োগ করলে রুটিটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি এরকম একটা মোটা সাইজের রুটি বেলে নিয়েছি, পুরুত্বটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে রুটির সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আর সাইডের অংশগুলো কিন্তু ফেলবো না, একইভাবে আবারও রুটি বেলে স্ন্যাক্স বা নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। আর এই রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে, অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ভারীও না। এবার এই রুটিটাকে আমি আবারও কেটে ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা বা আকারটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি ঠিক এই সাইজে কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা যদি এই স্ন্যাক্সগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে এই পর্যায়ে একটি এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভেজে নেওয়ার 5 থেকে 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে গরম গরম সার্ভ করতে পারবেন। আমি সংরক্ষণ করছি না, সরাসরি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েই কিন্তু এই স্ন্যাক্স বা নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো দিয়ে অপেক্ষা করেছি এক সাইডে কালার আসা পর্যন্ত। তারপরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকে ঘন ঘন উল্টানো বা নাড়াচাড়া করা যাবে না, কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে। এজন্য এক পাশ যখন হয়ে শক্ত হয়ে আসবে, তারপরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে যখন দুই পাশেই সুন্দর মতো কালার চলে এসেছে এবং এগুলো ক্রিস্পি হয়ে গেছে, ওই মুহূর্তে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কি আওয়াজটা শুনে বুঝতে পারছেন না এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে?
আর এত বেশি ক্রিস্পি স্ন্যাক্স খেতে কত বেশি মজা হতে পারে একটু রিয়েলাইজ করে দেখেন। রেসিপিটি আমি বানিয়েছি বলে আপনাদের বলছি না, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা আসলে কত বেশি মজা। বিশ্বাস করুন, আপনি এটা বাসায় একবার বানালে এটা নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে। তাই বলছি কম পরিমাণে বানাবেন না, বানালে একটু বেশি করেই বানাবেন, এছাড়া হয়তো আপনি নিজেই ভাগে পাবেন না। এইবার রমজানের ইফতারে আপনারা যদি ডিফারেন্ট কিছু তৈরি করতে চান বা অনেক বেশি মজার কোনো স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এটা মাস্ট ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।